ভাবুন তো, একটা পৃথিবী যেখানে মানুষ নয়, জম্বিরাই রাজা, আর বেঁচে থাকার জন্য একটা মেয়েকে নিজের বাবাকে মারতে হয়। এই গল্প শুধু বেঁচে থাকার নয়, এই গল্প ত্যাগ, কষ্ট আর আশার। ফিল্মটি শুরু হয় একটি ছোট বাচ্চাকে দিয়ে। সে আরামে ঘরে বসে টিভিতে কার্টুন দেখছিল। হঠাৎ করে টিভির সিগন্যাল চলে যায়। পর্দায় ভেসে ওঠে একটি জরুরি সংবাদ। সেখানে জানানো হয় সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর ভাইরাস। এটি কোনো সাধারণ ভাইরাস নয়। এই সংক্রমণ মানুষকে মাত্র কয়েক মিনিটের মধ্যেই রক্তপিপাসু হিংস্র প্রাণীতে পরিণত করে দিচ্ছে। বিজ্ঞানীরা আগেই সতর্ক করেছিলেন যে এই ভাইরাস খুব দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, তাই সবাইকে নিজের জীবন বাঁচানোর জন্য প্রস্তুত থাকতে বলা হয়। এই দৃশ্যের মধ্যে আমরা দেখি বাচ্চাটির মা ভীষণ আতঙ্কিত। তিনি ফোনে কথা বলছেন তার স্বামীর সঙ্গে, যিনি একজন পাইলট। ফোনের ওপার থেকে তার স্বামী জানান পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যেসব মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের এখন বলা হচ্ছে ফেরাল। এই ফেরালরা দেখতে অনেকটা জম্বির মতো হলেও তারা আরও দ্রুত, আরও শক্তিশালী এবং আরও ভয়ঙ্কর। তারা শুধু হিংস্রই নয়, ভাবতেও পারে। ইতিমধ্যেই তারা বহু শহর ও এলাকা দখল করে নিয়েছে, আর যেই এলাকায় তারা আছে সেটাই এখন সবচেয়ে বিপজ্জনক। পাইলট তার স্ত্রীকে স্পষ্ট করে বলেন, এই সোসাইটি থেকে এখনই বেরিয়ে পড়ো, দেরি করো না। ফোন রাখার ঠিক আগে নিজের মেয়েকে সাহস দেওয়ার জন্য তিনি সেই ব্রেসলেটটি দেখান যেটি তার মেয়ে অ্যাবিগেইল নিজের হাতে বানিয়েছিলেন। তিনি প্রতিশ্রুতি দেন সব সময় সেটি সঙ্গে রাখবেন এবং খুব শিগগিরই তাদের কাছে ফিরে আসবেন। এরপর মা এবং দুই সন্তান দ্রুত বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। কিন্তু বাইরে যে দৃশ্য তারা দেখে তা ছিল ভয়াবহ। চারিদিকে সাইরেন বাজছে, মানুষ চিৎকার করছে, আর অসংখ্য ফেরাল চারদিক থেকে ছুটে আসছে। তারা দৌড়ে গাড়ির দিকে যেতে থাকে। ঠিক তখনই একটি ফেরাল আচমকা তাদের মায়ের উপর হামলা চালায়। মুহূর্তের মধ্যেই অ্যাবিগেইলের চোখের সামনে তার মা নিজেও একটি ফেরালে পরিণত হয়ে যায়। ভয়ে কাঁপতে থাকা অ্যাবিগেইল দৌড়ে গাড়ির নিচে লুকিয়ে পড়ে। সেখান থেকে সে দেখে সেই ফেরাল তার ভাইকেও আক্রমণ করেছে এবং তাকেও সংক্রমিত করেছে। এই দৃশ্য দেখে অ্যাবিগেইলের মন ভেঙে যায়, কিন্তু সে একটুও শব্দ করে না, কারণ সে জানত শব্দ করলেই ফেরাল তাকে আক্রমণ করবে। গাড়ির নিচে লুকিয়ে থাকায় ফেরাল তাকে দেখতে পায় না এবং সেখান থেকে চলে যায়। অ্যাবিগেইল ভাবে সে বুঝি বেঁচে গেছে, কিন্তু ঠিক তখনই তার নিজের মা, যে এখন একটি ফেরাল, তাকে দেখতে পেয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে মারতে আসে। হঠাৎ একটি গুলির শব্দ শোনা যায়। অ্যাবিগেইল দেখে তার মা মাটিতে লুটিয়ে পড়েছে। একজন মানুষ তাকে গুলি করে মেরে ফেলেছে এবং অ্যাবিগেইলকে বাঁচিয়েছে। এই মানুষটির নাম ক্যাসিয়াস। তিনি স্নেহ ভরে অ্যাবিগেইলকে গাড়ির নিচ থেকে বের করে কোলে তুলে নেন এবং তাকে শান্ত করার চেষ্টা করেন। ঠিক তখনই তিনি লক্ষ্য করেন অ্যাবিগেইলের চোখ আটকে আছে আরেকটি ছোট শিশুর দিকে। তিনি বুঝতে পারেন সেটি অ্যাবিগেইলের ভাই, যে এখন ফেরালে পরিণত হতে চলেছে। ক্যাসিয়াস অ্যাবিগেইলকে বলেন কান ঢেকে ফেলতে। তারপর তিনি গুলি করে তার ভাইকে চিরতরে মেরে ফেলেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই অ্যাবিগেইলের পুরো জীবন বদলে যায়। তার পুরো পরিবার শেষ হয়ে যায়। সেই দিন থেকে ক্যাসিয়াসই হয়ে ওঠে তার পরিবার। তিনি তাকে আগলে রাখেন, সব কিছু শেখান, তাকে রক্ষা করেন। এরপর গল্পটি এগিয়ে যায় 10 বছর পরে। এই 10 বছরে পৃথিবী সম্পূর্ণ বদলে গেছে। চারিদিকে শুধু নীরবতা। বেশিরভাগ মানুষ হয় মারা গেছে, নয়তো ফেরালে পরিণত হয়েছে। ক্যাসিয়াস এবং অ্যাবিগেইল এখন জঙ্গলে বসবাস করে, কারণ শহরগুলো পুরোপুরি ফেরালে ভরে গেছে। অ্যাবিগেইল আর সে ভীতু ছোট মেয়ে নেই। ক্যাসিয়াসের কঠোর প্রশিক্ষণে সে এখন একজন যোদ্ধা। সে লড়াই করতে পারে, শিকার করতে পারে এবং যে কোনো পরিস্থিতিতে বেঁচে থাকতে জানে। একদিন তারা জঙ্গলে অনুশীলন করছিল। তখন তারা দেখে একজন মানুষ ফেরালদের হাত থেকে পালানোর চেষ্টা করছে। ক্যাসিয়াস এটিকে অ্যাবিগেইলের জন্য একটি পরীক্ষা হিসেবে দেখেন। তিনি নিজের স্নাইপার রাইফেলটি অ্যাবিগেইলের হাতে দেন এবং বলেন ওই মানুষটিকে বাঁচাতে হবে।
এবং বাকি ফেরালদের মারতে হবে। অ্যাবিগেইল বসে নিশানা নেয়। ক্যাসিয়াস তাকে বলেন শান্ত হতে, গভীর শ্বাস নিতে, লক্ষ্য ঠিক করতে, তারপর ট্রিগার টানতে। অ্যাবিগেইল সব কিছুই ঠিক করে, কিন্তু নিজেকে প্রমাণ করার তাড়নায় সে একটি বড় ভুল করে। সে ফেরালটিকে লক্ষ্য করলেও আশেপাশে থাকা মানুষটিকে খেয়াল করে না। গুলি ছুটে যায় এবং ফেরালের বদলে সেই মানুষটি মারা যায়। এই ভুলটি ছিল মারাত্মক, কারণ এই পৃথিবীতে মানুষ এখন খুবই কম। ক্যাসিয়াস রেগে গিয়ে তাকে বকাঝকা করেন, তারপর নিজে গিয়ে বাকি ফেরালদের মেরে ফেলে। তিনি জানতেন ওই মানুষটি মারা গেলেও কিছুক্ষণের মধ্যেই ফেরালে পরিণত হবে, তাই সে ফেরালে রূপ নেওয়ার আগেই ক্যাসিয়াস তার মাথা কেটে ফেলে। এরপর তিনি মৃত লোকটির গাড়ি থেকে তার জিনিসপত্র বের করতে থাকেন, এমনকি তার জুতোও পরে নেন, কারণ ক্যাসিয়াসের নিজের জুতো অনেক পুরনো হয়ে গিয়েছিল। ঠিক তখনই হঠাৎ করে চারদিক থেকে কয়েকটি গাড়ি তাদের ঘিরে ফেলে। গাড়িগুলোতে ছিল সশস্ত্র মানব, অর্থাৎ বেঁচে যাওয়া মানুষ। তারা দেখে ক্যাসিয়াস মৃত লোকটির জুতো পরে আছে। তারা ধরে নেয় ক্যাসিয়াসই ওই মানুষটিকে মেরে তার জিনিসপত্র লুট করেছে, কারণ লোকটিকে গুলি করে মারা হয়েছে, ফেরাল দ্বারা নয়। সবাই রেগে গিয়ে ক্যাসিয়াসের দিকে অস্ত্র তাক করে। ঠিক তখনই একটি গাড়ি থেকে বেরিয়ে আসে এক গর্ভবতী নারী। তার নাম মেগান। সে সবাইকে থামিয়ে বলে, দয়া করে থামুন, আমাদের মতো তারাও এই পৃথিবীর হাতে গোনা কয়েকজন মানুষ, ওদের ছেড়ে দিন। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগেই বড় বিপদ নেমে আসে। তাদের করা শব্দে অসংখ্য ফেরাল চারদিক থেকে ছুটে আসে। তারা এত দ্রুত ছিল যে গাড়িতে পালানোর সুযোগও ছিল না। তাই সবাই অস্ত্র নিয়ে লড়াই করার সিদ্ধান্ত নেয়। এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। প্রথমে মানুষরা লড়লেও ধীরে ধীরে তাদের গুলি ফুরিয়ে যেতে থাকে, কিন্তু ফেরালদের থামানো যায় না। একে একে তারা মানুষদের কামড়াতে থাকে এবং সবাই ফেরালে পরিণত হতে থাকে। শেষ পর্যন্ত শুধু 4 জন মানুষ বেঁচে থাকে: ক্যাসিয়াস, অ্যাবিগেইল, মেগান এবং তার স্বামী ডেভিড। ফেরালরা যখন অন্যদের সংক্রামিত করতে ব্যস্ত, সেই সুযোগে তারা 4 জন একটি গাড়িতে করে পালিয়ে যায়। এর মধ্যেই আমরা দেখি নতুন করে তৈরি হওয়া ফেরালদের একজন নেতা রয়েছে। সে খুব রেগে আছে এবং সব ঘটনার জন্য ক্যাসিয়াসকেই দায়ী করে। সে প্রতিশোধ নিতে চায় এবং ক্যাসিয়াসের গন্ধ অনুসরণ করে তাদের ধাওয়া শুরু করে। তবে ক্যাসিয়াস অনেক দূর এগিয়ে যায়। গাড়িতে যেতে যেতে ক্যাসিয়াস জিজ্ঞেস করে তারা কোথায় যেতে চায়। মেগান ও ডেভিড জানায় তারা যেতে চায় দ্য কলোনিতে, যাকে বোট টাউন নামেও ডাকা হয়। এটি একটি জলের নিচে তৈরি মানব বসতি, যেখানে বড় বড় জাহাজ মিলিয়ে একটি শহর গড়ে উঠেছে। সেখানে এখনও অনেক মানুষ বেঁচে আছে, ডাক্তার আছে, সব ধরনের সুযোগ সুবিধা আছে। এই কথা শুনে অ্যাবিগেইলের চোখ জ্বলে ওঠে। সে বহুদিন ধরেই মানুষের সঙ্গে থাকার স্বপ্ন দেখছিল, কিন্তু ক্যাসিয়াস প্রথমে বিশ্বাসই করতে পারে না যে এমন কোনো সোসাইটি এখনও টিকে আছে। সে বলে এত বছর ঘুরেও সে এমন কোনো জায়গার খোঁজ পায়নি। তখন মেগান জানায় তারা বহুবার ওই কলোনির লোকজনের সঙ্গে যোগাযোগ করেছে। সব কথা শুনে ক্যাসিয়াস শেষ পর্যন্ত রাজি হয়, তবে সে এখনও নিশ্চিত নয়, কারণ তার মনে হয় অনেক মানুষের মাঝে থাকা মানেই আরও বেশি বিপদ। তবে অ্যাবিগেল জেদ ধরে। সে বলে অন্তত একবার হলেও তাদের সেখানে যেতেই হবে। যদি আর কিছু না হয় তাহলে শুধু মেগান আর ডেভিডকে নামিয়ে দিলেই হবে। এই অবস্থায় তাদের একা যেতে দেওয়া সম্ভব নয়। কিন্তু ক্যাসিয়াসের মুখের ভাব দেখেই বোঝা যায় সে এর জন্যেও মানসিকভাবে প্রস্তুত নয়। যাত্রাপথে হঠাৎ করেই তাদের গাড়ি বন্ধ হয়ে যায়। পরীক্ষা করে দেখা যায় গাড়িটি পুরোপুরি বিকল হয়ে গেছে। ডেভিড একজন মেকানিক হওয়ায় সে গাড়ি সারানোর চেষ্টা করে, কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় ব্যর্থ হয়। উপায় না দেখে সবাইকে হেঁটেই পথ চলতে হয়। হাঁটতে হাঁটতে তারা একটি পুরনো জায়গায় এসে পৌঁছায়, যেটি অ্যাবিগেইলের খুব চেনা। কাছেই ছিল একটি এয়ারফিল্ড, যেখানে একসময় তার বাবা কাজ করতেন। অ্যাবিগেইল সবাইকে জানায় তারা যদি বিমানবন্দরের দিকে যায় তাহলে হয়তো কোনো প্লেন পাওয়া যেতে পারে, যা তাদের যাত্রা অনেক সহজ করে দেবে। এই কথা শুনে সবার কাছে ব্যাপারটা অদ্ভুত মনে হয়, কারণ 10 বছর পরে থাকা কোনো প্লেন যে উড়তে পারবে তা বিশ্বাসযোগ্য নয়। তবুও অ্যাবিগেইলের জোরাজুরিতে শেষ পর্যন্ত ক্যাসিয়াস রাজি হয়। তারা এয়ারফিল্ডে পৌঁছে দেখে আশ্চর্যজনকভাবে
সেখানে একটি প্লেনও নেই। তবে ভাগ্যক্রমে একটি গ্যারেজের ভেতরে থাকা তারা একটি ছোট প্লেন খুঁজে পায়, যদিও সেটি 10 বছর ধরে পড়ে থাকায় বেশ জীর্ণ অবস্থায় ছিল। ডেভিড জানায় সে চেষ্টা করলে প্লেনটি ঠিক করতে পারবে। ডেভিড যখন প্লেন সারাচ্ছিল তখন সবাই চারদিক পাহারা দিচ্ছিল, তারা নিজেদের মধ্যেই ছিল। ঠিক সেই সময় তারা লক্ষ্য করে দূর থেকে এক বিশাল দল ফেরাল তাদের দিকে ছুটে আসছে। তারা তখনও অনেক দূরে ছিল, কিন্তু যে গতিতে তারা দৌড়চ্ছিল তাতে 5 থেকে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। সবাই তাড়াতাড়ি ডেভিডকে কাজ শেষ করতে বলে। অ্যাবিগেইল পাইলটের আসনে বসে পড়ে এবং ছোটবেলায় তার বাবা তাকে যা যা শিখিয়েছিলেন সব মনে করার চেষ্টা করে। সে একটি বই তুলে নিয়ে প্লেন সম্পর্কে পড়তে শুরু করে। ঠিক তখনই ফেরালরা বেড়া ভেঙে ভিতরে ঢুকে পড়ে। ডেভিড আর মেগান ইতিমধ্যেই প্লেনের ভিতরে ঢুকে যায়, কিন্তু চেষ্টার পর অ্যাবিগেইল ইঞ্জিন চালু করতে সক্ষম হয়। প্লেনটি দ্রুত রানওয়ে ধরে এগোতে শুরু করে, কিন্তু ফেরালরা এতটাই দ্রুত ছিল যে তারা চলন্ত প্লেনের পেছনেও ছুটে আসে, এমনকি প্লেনের ডানাও ক্ষতিগ্রস্ত করে। এই সময় ক্যাসিয়াস অর্ধেক প্লেনের ভেতরে আর অর্ধেক বাইরে ছিল। একটি ফেরাল তাকে ধরে টানার চেষ্টা করে। ক্যাসিয়াস সঙ্গে সঙ্গে গুলি করে ফেরালটির মাথা উড়িয়ে দেয়। অবশেষে অ্যাবিগেইল প্লেনটিকে আকাশে তুলতে সক্ষম হয়। সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। দীর্ঘ এই পথ কয়েক ঘন্টার মধ্যে শেষ হবে ভেবে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। 1 ঘন্টা পরেই প্লেন থেকে ধোঁয়া বেরোতে শুরু করে, কারণ ইঞ্জিনটি খুব পুরনো ছিল এবং কখনোই ঠিকভাবে সারানোই হয়নি। কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন পুরোপুরি বিকল হয়ে যায় এবং প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে শুরু করে। নিজের জীবন বাঁচাতে ক্যাসিয়াস দ্রুত অ্যাবিগেইলের পাশে এসে প্লেনের নিয়ন্ত্রণ নেয় এবং একটি গাছের দিকে প্লেনটি ভেঙে ফেলেন, যাতে ক্ষয়ক্ষতি কম হয়। তার এই সিদ্ধান্ত কাজ করে। সবাই সামান্য আহত হলেও কেউ মারা যায় না। তাছাড়া তারা প্রায় পুরো পথটাই পেরিয়ে এসেছে। এখন বাকি পথটুকু তাদের হেঁটেই যেতে হবে, যা প্রায় 2 দিনের পথ। তারা সিদ্ধান্ত নেয় রাতটা একটি ভাঙাচোরা বাড়ির ভেতরেই কাটাবে, কারণ আশেপাশে কোনো ফেরালের অস্তিত্ব নেই। তবুও ক্যাসিয়াস চারিদিকে ফাঁদ পেতে রাখে। ভেতরে ঢুকে মেগান এসে ক্যাসিয়াসকে ধন্যবাদ জানায়। সে বলে, আপনি না থাকলে আমরা এতক্ষণে মারা যেতাম। এই কথা শুনে ক্যাসিয়াস, যে সবসময় শক্ত আর নির্দয় মানুষ ছিল, একটু নরম হয়ে যায়। মেগানের মুখ দেখে তার নিজের অতীত মনে পড়ে যায়। সে তাকে বলে সে নিজেই প্রথমে তার স্ত্রীকে মেরেছিল, কারণ তার স্ত্রী সংক্রমিত হয়ে গিয়েছিল আর বেঁচে থাকার আর কোনো উপায় ছিল না। সেদিনই সে শপথ করেছিল সে আর কারোর জন্য লড়বে না, শুধু নিজের বাঁচার জন্যই বাঁচবে। কিন্তু এরপর সে অ্যাবিগেলকে খুঁজে পায় এবং সব কিছু বদলে যায়। সে অ্যাবিগেলকে নিজের মেয়ে হিসেবে বড় করে তোলে। সে স্পষ্ট করে বলে এখন তার একমাত্র দায়িত্ব অ্যাবিগেলকে বাঁচিয়ে রাখা। তবে সে মেগান আর ডেভিডের দায়িত্বও নেয় এবং প্রতিশ্রুতি দেয় তাদের গন্তব্যে পৌঁছে দেবে। পরদিন তারা আবার যাত্রা শুরু করে। হাঁটতে হাঁটতে তারা এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। একটি সুন্দর পরিষ্কার খামার বাড়ি, চারিদিকে গাছপালা, এমনকি বিদ্যুৎও আছে। সবাই অবাক হয়ে সে বাড়ির দিকে এগোতে থাকে। ঠিক তখনই স্পিকারের মাধ্যমে একটি কণ্ঠস্বর শোনা যায়। তাদের বলা হয় অস্ত্র ফেলে দিতে। তারা কথা মেনে অস্ত্র রেখে ভেতরে ঢোকে। ভেতরে গিয়ে তারা জানতে পারে বাড়িটির মালিক একজন বিজ্ঞানী। বিজ্ঞানী তাদের দেখে খুব খুশি হয় এবং তাদের জন্য দারুণ খাবারের ব্যবস্থা করে। 10 বছর পর এমন ভালো খাবার পেয়ে সবাই খেতে খেতে কেঁদে ফেলে। খাওয়ার পর তারা একসঙ্গে বসে কথা বলতে শুরু করে। হঠাৎ বিজ্ঞানী এক অদ্ভুত কথা বলে। সে জানায় এই ভাইরাস কোনো খারাপ জিনিস নয়, বরং এটি মানুষের বিবর্তনের একটি ধাপ। তার মতে ভাইরাস দুর্বল মানুষদের মেরে ফেলেছে আর শক্ত মানুষদের ফেরালে পরিণত করেছে। এই নতুন ফেরালরাই পৃথিবীর ভবিষ্যৎ, আর বাকি মানুষদের মারা যাওয়াই উচিত। এই কথা বলার মধ্যেই সবাই মাথা ঘোরা অনুভব করতে থাকে, কারণ বিজ্ঞানী তাদের পানীয়তে নেশাজাতীয় ওষুধ মিশিয়েছিল। তখনই বোঝা যায় তাদের এখানে ডাকার উদ্দেশ্য মোটেও ভালো ছিল না। জ্ঞান ফিরে এলে তারা দেখে সবাই বাঁধা অবস্থায় রয়েছে। তখন বিজ্ঞানী তার আসল পরিচয় প্রকাশ করে। সে বলে, আমি এখানে শুধু জম্বিদের নিয়ে কাজ করছি। সে জানায় সে নানা পরীক্ষা চালাচ্ছিল, এমনকি তার নিজের স্ত্রীও
এখন একটি জম্বি, যাকে সে এখানে বন্দি করে রেখেছে। সে এমন একটি যন্ত্র তৈরি করেছে যার মাধ্যমে সে শুধু তার স্ত্রীকেই নয়, সব জম্বিকেই নিয়ন্ত্রণ করতে পারে। বিজ্ঞানী স্পষ্ট করে বলে সে চায় সব মানুষ মারা যাক বা ফেরালে পরিণত হোক, যাতে সে তাদের নিয়ন্ত্রণ করে পুরো পৃথিবী শাসন করতে পারে। এরপর সে তার জম্বি স্ত্রীকে মুক্ত করে এবং সেই যন্ত্রের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করে এই মানুষগুলোর ওপর হামলা করতে পাঠায়। চারদিকে তখন তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, সবাই দিশেহারা হয়ে যায়। ঠিক সেই সময় অ্যাবিগেইল ক্যাসিয়াসের দিকে এগোতেই ক্যাসিয়াস হঠাৎ তাকে সজোরে লাথি মেরে দূরে ঠেলে দেয়। অন্যদিকে ডেভিড তার অসাধারণ শক্তি ব্যবহার করে নিজের বাঁধন ছিঁড়ে ফেলে। এখানেই প্রকাশ পায় এক ভয়ঙ্কর সত্য। ডেভিড ধীরে ধীরে সংক্রমিত হচ্ছিল। সে বহুবার আত্মহত্যা করার কথাও ভেবেছিল, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় আগে তার স্ত্রীকে শহরের একটি নিরাপদ জায়গায় পৌঁছে দেবে, তারপর নিজের জীবন শেষ করবে। সে আরও ঠিক করেছিল যাত্রাপথে যদি পুরোপুরি সংক্রমিত হয়ে পড়ে তাহলে নিজেই নিজেকে মেরে ফেলবে। এই ভয়াবহ সত্যটি এতদিন কেউ জানত না, কিন্তু এখন জম্বি ভাইরাস থেকে পাওয়া অস্বাভাবিক শক্তি ব্যবহার করে ডেভিড সেই নতুন জম্বির সঙ্গে লড়াই শুরু করে। তীব্র সংঘর্ষের পর শেষ পর্যন্ত তারা জম্বিটিকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে বিজ্ঞানী আতঙ্কে পালিয়ে যায়। সুযোগ বুঝে সবাই অস্ত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে বিজ্ঞানীর ট্রাক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে বিজ্ঞানী হাল ছাড়েনি। সে ঠিক করে যে কোনো মূল্যে এদের সবাইকে মেরে ফেলবে। নিজের তৈরি ডিভাইস ব্যবহার করে সে বিশাল সংখ্যক জম্বিকে তাদের পিছনে পাঠিয়ে দেয়। এদিকে পালাতে গিয়ে তারা দেখতে পায় সামনের রাস্তাটিও বন্ধ। কোনো উপায় না দেখে সবাই গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে। পেছন দিক থেকেও অসংখ্য জম্বি এগিয়ে আসছে। এই সময় ডেভিড বুঝতে পারে সে প্রায় পুরোপুরি সংক্রমিত হয়ে গিয়েছে। তার পেটের শিরাগুলো বন্ধ হয়ে যাচ্ছিল এবং তার অবস্থা দ্রুত খারাপের দিকে যাচ্ছিল। সেখানেই সে তার স্ত্রীর সঙ্গে শেষবারের মতো দেখা করে এবং বিদায় জানায়। মেগান তাকে ছেড়ে যেতে চাইছিল না। সে বলে, আমি এটা করছি আমাদের সন্তানের জন্য। এরপর ডেভিড মেগানকে ক্যাসিয়াসের সঙ্গে পাঠিয়ে দেয় এবং নিজে একা বাকি জম্বিদের সঙ্গে লড়াই শুরু করে। ডেভিডের আত্মত্যাগের কারণে জম্বিরা আর বাকি তিনজনকে ধাওয়া করতে পারে না। তারা পৌঁছে যায় নদীর পাড়ে। সৌভাগ্যবশত যে শহরে মেগান যাওয়ার কথা ছিল সেটি সম্পূর্ণ জলের নিচে তৈরি একটি কলোনি। অ্যাবিগেইল সঙ্গে সঙ্গে সাহায্য চাইতে যায়। তাকে দেখে সামনে থাকা মানুষগুলো দূর থেকে জম্বিদের উপর আক্রমণ শুরু করে এবং তাদের ঢুকে পড়তে বাধা দেয়। এরপর একটি নৌকা পাঠানো হয় যা তাদের কলোনির ভেতরে নিয়ে আসে। অবশেষে তারা জম্বিদের হাত থেকে রক্ষা পায়। এখানেই জানা যায় এই ফেরাল জম্বিরা জলের নিচে যেতে পারে না। এরপর আমরা সেই কলোনির ভিতরের দৃশ্য দেখি। এই কলোনিটি অনেক বড় বড় জাহাজ একসঙ্গে জুড়ে তৈরি করা হয়েছিল, যা দেখে সবাই অবাক হয়ে যায়। বহু বছর পর অন্য মানুষের দেখা পেয়ে অ্যাবিগেল ভীষণ আনন্দিত হয়। সে এখানে এসে সত্যিই খুশি ছিল। অন্যদিকে মেগানের অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং তাকে চিকিৎসা দেওয়া হয়। জানা যায় সে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু দুঃখজনকভাবে এটাও জানানো হয় যে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মেগান বেশি দিন বাঁচবে না, কারণ এখানে কেউ তাকে রক্ত দিতে পারবে না। সেই রাতেই নতুন আগতদের সম্মানে একটি উৎসবের আয়োজন করা হয়। বহুদিন পর এমন পরিবেশ পেয়ে অ্যাবিগেল খুব উপভোগ করে, কিন্তু ক্যাসিয়াস তাকে সতর্ক করে বলে তাদের এখান থেকে চলে যাওয়া উচিত। অ্যাবিগেল যেতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে তীব্র ঝগড়া হয়। একসময় অ্যাবিগেল ঘুরতে ঘুরতে একটি গোপন কক্ষে পৌঁছে যায়, যেখানে অনেক বিস্ফোরক লাগানো ছিল এবং একটি বড় রিমোট ঝুলছিল। সে রিমোটে হাত দিতে যাবে, ঠিক তখনই একটি ছেলে তাকে থামিয়ে দেয়। ছেলেটি জানায় এটাই তাদের শেষ পরিকল্পনা। যদি কখনো ফেরালরা কলোনিতে আক্রমণ করে তাহলে সবাই নিচের সুড়ঙ্গ দিয়ে পালাবে এবং এরপর এই বিস্ফোরক দিয়ে পুরো কলোনি উড়িয়ে দেওয়া হবে, যাতে ভেতরে ঢুকে পড়া সব জম্বি মারা যায়। ছেলেটি তখনও জানত না যে এই পরিকল্পনার প্রয়োজন এখনই পড়বে, কারণ সেই সময় পাগল বিজ্ঞানী তার ডিভাইস ব্যবহার করে বিশাল সংখ্যক জম্বিকে সেখানে এনে ফেলেছে। সে আবার জোট বাঁধে আলফা ফেরালের সঙ্গে, যে ছিল প্রথম দলে দেখতে পাওয়া জম্বি গোষ্ঠীর নেতা। ক্যাসিয়াসের উপর প্রতিশোধ নিতেই তারা একসঙ্গে
কাজ শুরু করে। বিজ্ঞানী আলফা ফেরালকে নিয়ন্ত্রণে আনার পর সব ফেরাল তার আদেশ মানতে শুরু করে। যখন আলফা ফেরাল নির্ভয়ে জলের নিচে লাফ দেয়, তখন অন্য জম্বিরাও জলের ভয় কাটিয়ে সাঁতরে কলোনির দিকে এগিয়ে আসে। সঙ্গে সঙ্গে পুরো কলোনিতে অ্যালার্ম বেজে ওঠে। ফেরালদের উপস্থিতি টের পেয়ে সবাই গোপন দরজার দিকে দৌড়তে শুরু করে। চারিদিকে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং কিছু ফেরাল মানুষদের উপর হামলাও করে। এই হট্টগোলের মধ্যে ক্যাসিয়াস প্রথমে অ্যাবিগেলকে খুঁজে বের করে, কিন্তু তারা বুঝতে পারে তারা এখনও পালানোর সুড়ঙ্গ থেকে অনেক দূরে। এই লড়াইয়ের মধ্যেই ক্যাসিয়াসের মুখোমুখি হয় সেই বিজ্ঞানীর সঙ্গে। বিজ্ঞানী নিজেকে নতুন ঈশ্বর মনে করছিল, কারণ সে এই ডিভাইস তৈরি করেছে। ক্যাসিয়াস প্রচণ্ড রেগে গিয়ে বিজ্ঞানীকে ধরে দেওয়ালে আছাড় মারতে থাকে এবং শেষ পর্যন্ত তার ডিভাইসটি ভেঙে চুরমার করে দেয়। সিগন্যাল বন্ধ হয়ে যায় আর জম্বিরা আর নিয়ন্ত্রণে থাকে না। ক্যাসিয়াস কোনো মতে প্রাণে বাঁচতে পালিয়ে যায়। পথে সে দেখতে পায় মেগান মারা গেছে, তবে তার নবজাতক কন্যা এখনও বেঁচে আছে। মৃত্যুর আগে মেগান ক্যাসিয়াসকে অনুরোধ করে যেমনভাবে সে অ্যাবিগেলকে বড় করেছে এবং প্রশিক্ষণ দিয়েছে, ঠিক তেমনভাবেই যেন তার মেয়েকেও বড় করে তোলে। এরপর দেখা যায় বাকি সবাই সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে নিরাপদ জায়গায় পৌঁছে গেছে। এখন সেই রিমোটটি আছে সেই ছেলেটির হাতে, যে অ্যাবিগেইলের বন্ধু হয়ে উঠেছিল। সে দেখে অ্যাবিগেইল আর তার মামা এখনও বের হয়নি, তাই সে অপেক্ষা করতে থাকে এবং কলোনি ধ্বংস করে না। এদিকে অ্যাবিগেইল জম্বিদের সঙ্গে লড়াই করতে করতে হঠাৎ এক আলফা জম্বির সামনে পড়ে যায়। সে লক্ষ্য করে জম্বিটির হাতে একটি ব্রেসলেট। এই ব্রেসলেটটি সে ছোটবেলায় নিজে বানিয়ে তার বাবাকে দিয়েছিল। তখন সে বুঝতে পারে এই আলফা জম্বিটি তার বাবা। সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় এবং কি করবে বুঝতে পারে না। ঠিক তখনই জম্বিটি তাকে আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ক্যাসিয়াস এসে তাকে বাঁচায়। এতে অ্যাবিগেইল বাস্তবতায় ফিরে আসে। সে ক্যাসিয়াসকে বাঁচাতে চায়। বাবাকে মারাটা তার জন্য ভয়ঙ্কর কঠিন ছিল, কিন্তু সে বুঝতে পারে এই জম্বিটি আর তার বাবা নয়, আসল বাবা হলো ক্যাসিয়াস। শেষ পর্যন্ত সে গুলি করে আলফা জম্বির মাথা উড়িয়ে দেয় এবং ক্যাসিয়াসকে বাঁচায়। নিজের বাবাকে মারার পর সে গভীর শোকে চলে যায়। ক্যাসিয়াস দ্রুত তাকে টেনে নিয়ে সুড়ঙ্গের দিকে যায়। তারা বাইরে বের হতেই ছেলেটি বোতাম চাপ দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো কলোনি বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় এবং ভেতরে জড়ো হওয়া সব জম্বি পুড়ে মারা যায়। নদীর ওপারে দাঁড়িয়ে থাকা বেঁচে যাওয়া মানুষগুলো দেখতে পায় দূরে একটি ছোট দ্বীপ। সেই দ্বীপেই তারা নতুন করে জীবন শুরু করার আশা খুঁজে পায় এবং সেখানে নতুন কলোনি গড়ার সিদ্ধান্ত নেয়। এই সময় ক্যাসিয়াসের মনও বদলে যায়। অন্যরা তার জীবন বাঁচিয়েছে দেখে সে বুঝতে পারে মানুষ দুর্বলতা নয়, বরং শক্তি। শেষ পর্যন্ত ক্যাসিয়াস অ্যাবিগেইল আর সেই ছোট্ট মেয়েটিকে নিয়ে তাদের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। তারা সবাই মিলে সেই দ্বীপের দিকে যাত্রা শুরু করে, যেখানে তারা নতুন ঘর বানাবে আর যেখানে জম্বি ও ফেরালরা কখনো পৌঁছাতে পারবে না। এই গল্পটি যদি সত্যি আপনার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা লাইক করুন। এমন আরও শক্তিশালী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি হলে কি করতেন, পরিবার না বেঁচে থাকা। পরের গল্পে আবার দেখা হবে।